powered by 24 Hours TV. নমস্কার সকলকে শুভ সন্ধ্যা এবং আপনাদের সকলকে আমাদের 24 আওয়ার্স টিভির ফেস অফ ডিবেট অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্র রাজ্যের চাপানোতরে দুর্গতি মানুষের প্রশ্ন উঠছে, যেখানে বারবার কেন্দ্র এবং রাজ্যের সংঘাত লাগছে। কেন্দ্র থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বিভিন্নভাবে কিন্তু বলছেন রাজ্য সরকারকে বিভিন্নভাবে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, বলছেন পশ্চিমবঙ্গে এলে খুন হয়ে যেতে হবে, এবং রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকারের উপর তোপ দাগছে। কেন্দ্র রাজ্যের এই সংঘাতের মাঝে কোথাও দুর্গতি কিন্তু মানুষ হচ্ছেন, মানুষের দুর্দশা কিন্তু চরমে উঠছে, এবং সেই বিষয়টায় মানুষের হয়ে মানুষের প্রশ্ন রাখতে আমরা আজকের এই আলোচনা আমরা করব। এবং আলোচনায় কারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, তাদের সাথে একবার পরিচয় করে নিই। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করে আজকের আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাথে রয়েছেন সুদীপ্তা রয় চৌধুরী, এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সাথে রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে বা শিশু নন যে অর্থহীন কথা বলবেন, অর্থাৎ তিনি এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারেননি বলে এখন পার্লামেন্টে দাঁড়িয়ে হাহুতাশ করছেন। এটা হতাশের কথা ছাড়া আর কিছুই নয়, এর কোনো সারবত্তা নেই। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি আমাদের সাথে রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো, আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্য একটা রাজ্যকে নিয়ে তিনি এরকমভাবে কটাক্ষ করছেন, তিনি বলছেন যে সেই রাজ্যে গেলে সেটা বাংলাও হতে পারে, আগামী দিনে অন্য কোনো রাজ্যকেও তিনি মেনশন করতে পারেন এভাবে। তিনি বলছেন যে বাংলায় এলে মরতে হবে। এটা তিনি রাজ্যে এসে রাজ্য সরকারকে যেভাবে কটাক্ষ করছেন। তো আমার এখানে প্রশ্ন থাকবে যে কেন্দ্রীয় সরকার যে দিনের পর দিন পেট্রোপণ্যের যে মূল্য বৃদ্ধি করছে, তাতে কি মানুষের দুর্দশা হবে না? তাতে তো এমনি মানুষের প্রাণ চলে যাবে। দেখুন আপনি যে প্রশ্নটা করছেন, দুটো ইস্যুকে মিলিয়ে দেওয়া চলবে না। প্রথম কথা হচ্ছে যে উনি যেটা উত্তর দিলেন যে অমিত শাহর ব্যাপারটা, যেটা অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, একজন রাজনীতিবিদ হিসেবে বলার আগে আমিও একজন বাঙালি, এবং আমিও বাংলায় আমার জন্ম কর্ম, এবং সেই হিসেবে যদি বাংলার লজ্জা কিছু হয় তাহলে আমারও সেটা লজ্জা। বাংলার লজ্জা এর আগে যদি বাংলাকে ভারত থেকে আলাদা করে অন্য একটি দেশের জাতীয় স্লোগানকে সামনে রেখে প্রচার করা হয় তাহলে সেটাও বাংলার লজ্জা। সেরকম ভাবে এই যে রাজনৈতিক খুনোখুনি আজকে বাংলার বাইরে, কর্মসূত্রে আমাকে প্রায়ই অন্যান্য স্টেটে যেতে হয়, বাংলার বাইরে গেলেই যে শুনি, আগে যেটা বিহারের ব্যাপারে শুনতাম, সেই জিনিসটা যে বাংলার ব্যাপারে শুনি, এটা আমাদেরও খারাপ লাগে। বা এত রাজনৈতিক হিংসে, এতগুলো রাজ্যে ভোট হলো, এই তো সম্প্রতি প্রায় 750 বিধানসভা আসনে ভোট হলো, কোথাও এত খুনোখুনি হয়নি। পশ্চিমবঙ্গেই হয় ভোট পরবর্তী হিংসা, সব জায়গায় প্রচার হয়েছে। প্রচার করতে তৃণমূল যেমন গোয়াতে নিয়ে গেছিল, সেরকম ভাবেই লোক নিয়ে গেছিল, তাদের ওপর হামলা হয়নি। তো কোথাও হামলা হয় না, এটা স্বাভাবিক নয়। এখানে যদি অস্বাভাবিক কিছু হয় সেটা দৃষ্টি আকর্ষণ করেছেন উনি। এখন ওনার যদি প্রাণ আশঙ্কা আছে কি নেই সেটা ওনার দপ্তর বুঝবে এবং রাজ্য প্রশাসন বুঝবে। কিন্তু রাজনৈতিক কচকচানিতে, যেহেতু আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, আমি রাজনৈতিক কচকচানিতে যেতে চাই না। স্লোগান পাল্টা স্লোগান বা কোন দল দায়ী কোন দল দায়ী নয়, এখানে মনে করি আমি যে এটা বাংলার একটা সংস্কৃতি হয়ে গেছে সিপিএম এর আমল থেকে, বাম আমল থেকে। এই যে রাজনৈতিক খুনোখুনি, আমরা এর আগে ধরুন এটা সূত্রপাত আমরা অনেক আগে থেকে মরিচঝাপি, সাঁইবাড়ি থেকে শুরু করে তারপরে নন্দীগ্রাম, নেতাই সবকিছুই দেখেছি। সম্প্রতিকালে আমরা 2011 একটা আশা পেয়েছিলাম যে বদলা নয় বদল চাই, কিন্তু বদল না হয়ে সেখানেও যে বদলাটা এইভাবে ধীরে ধীরে ঢুকে যাবে। প্রথমেই যে শুরু হয়েছিল আমি সেটা বলবো না, প্রথমে রবীন্দ্রসঙ্গীত সত্যি বেজেছিল, পরবর্তীকালে ডিজে মিউজিক,
বা বাংলাদেশের স্লোগান ধার করে বাংলাদেশের কোন এক এমপি স্লোগান ধার করে গানাগানি চ্যাংরামো এইসব হতে থাকে এবং তখন থেকেই বদলার রাজনীতিতে পরিণত হয়ে যায়। এবং এই যে বদলার রাজনীতি এর চরম পরিণতি কিন্তু বকফুইয়ে, যেখানে শাসক দলের নিজেদের মধ্যেই মারপিটে কিছু লোকের প্রাণ গেল, আর যে বাংলায় চাকরি নেই সেই বাংলায় শাসক দলের লোকেরা মারপিট করে মরলে চাকরি পেয়ে যায়। আবার হচ্ছে কি বিরোধী দলের লোকেরা মরলে, আমি শুধু কোনো বিরোধী দল পার্টিকুলারলি বলছি না, এখানে সিপিএম এর লোকও মরেছে, কংগ্রেসের লোকও মরেছে, বিজেপির লোক বেশি মরেছে, তার কারণ তারা প্রধান বিরোধী। এবারে হচ্ছে কি উনি যেটা বলছিলেন যে রাজনৈতিক স্লোগান, আমি রাজনৈতিক স্লোগান 200 পার বা কিছু বলতে চাই না। রাজনৈতিক স্লোগান রাজনীতির সময়, ভোটের সময় অনেকে দেন। অভিষেক ব্যানার্জি বলেছিলেন 2 লাখের কম ভোটে যদি ব্যারাকপুরে তৃণমূল হারে তাহলে উনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। মদন মিত্র বলেছিলেন যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারলে হাতের পাঞ্জা কেটে দেবেন। এগুলো রাজনৈতিক স্লোগান ভোটের সময়। তো বা গোয়া ইলেকশনে বলেছিলেন অভিষেক ব্যানার্জি যে তৃণমূল সরকার, এখানে সরকার গড়বেই, সেই ভিডিও আছে আপনাদের আর্কাইভেই আছে, নিশ্চয়ই দেখতে পারেন। তো সেগুলো যে হয়নি বলেই প্রতিহিংসা করতে হবে সেটা আমি মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে রাজ্য এবং কেন্দ্রের একটা সদ্ভাব নিয়ে ফেডারেল স্ট্রাকচারে চলা উচিত, এইটা আমি মনে করি। এটা গেল প্রথম পার্ট, অমিত শাহ বা রাজ্য কেন্দ্রের যে মন্তব্য সেটা সম্বন্ধে। এবারে হচ্ছে যে পেট্রোপণ্যের মূল্য, আপনি যদি দেখেন আজকে সারা বিশ্বে যে হারে বেড়েছে, আপনি জানেন শুধু আমেরিকাতেই প্রায় 50% মূল্য বৃদ্ধি হয়েছে গত 1 মাসে পেট্রোপণ্যের। এই যে আপনারা যদি ডাটা দেখেন যে আমাদের আশেপাশের দেশের কি অবস্থা, আশেপাশের দেশগুলো থেকে আমাদেরকে আলাদা। আমরা ভারতীয়রা সিনেমা দেখছি, আইপিএল দেখছি, কিন্তু আশেপাশের দেশে শ্রীলঙ্কার কি দশা আমরা জানি, পাকিস্তানে কিরকম একটা গৃহযুদ্ধ হচ্ছে আমরা জানি, বাংলাদেশের পরিস্থিতি জানি, নেপালের জানি, ভুটানের জানি। সব জায়গারই যে হাহাকার মচেছে সেটা কিন্তু তাহলে আগামী দিনে যে এখানেও সেরকম হাহাকার হবে না, যে দিনের পর দিন যে মূল্য বৃদ্ধি এখানেও যে আগামী দিনে হাহাকার হবে না, তার কি ভরসা? এখানেই তো মানুষ চিন্তিত হয়ে পড়ছে, আগামী দিনের জন্যই তো মানুষ চিন্তিত হয়ে পড়ছে। হাহাকারের যে আশঙ্কা করছেন, আমি তো আশঙ্কা করছি যে পশ্চিমবঙ্গে আগামী দিনে হবে কিনা। তার কারণ শ্রীলঙ্কার ঋণের পরিমাণ 6 লক্ষ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ 5,62,000 কোটি টাকা। এই যে জিনিসটা, এই যে মেলা, খেলা, অনুদান বা উৎসব এবং এই বিভিন্ন আনপ্ল্যান্ড হয়েছে, একজন ইকোনমিস্ট আমি বলতে পারি, একজন ইকোনমিস্ট কিছুটা ছাত্র হিসেবে কিছু স্টাডি করি বলে আমি বলতে পারি যে আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার যেটা বাজেটে করা হয়ে যাচ্ছে আমাদের, সেটা একটা মুখ থুবড়ে পড়ছে। এর গান মুখ্যমন্ত্রী আগেই গিয়ে রেখেছেন যে সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হতে পারে। এবারে উনি কি নিজের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কথা বলেছেন না সারা দেশের বলেছেন আমি জানি না, উনি কিন্তু স্পেসিফিকলি পশ্চিমবঙ্গেরই কথা বলছিলেন। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, কোন পশ্চিমবঙ্গ ছাড়া কোন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা কেউ এই ধরনের কথা তো বলেন না যে বেতন বন্ধ হয়ে যেতে পারে। কেন বন্ধ হবে? আপনি যদি আপনার সংসার, একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি যদি আমার যা বাজেট, আমার যদি আয়, যদি সংসারের আয় যদি আজকে 30,000 হয়, তো আমি ব্যয়টা নিশ্চয়ই তার মধ্যে রাখার চেষ্টা করব। আমি যদি সেখানে 1 লাখ টাকার বাজেট করি, মান্থলি খরচা করি, তাহলে নিশ্চয়ই সেটার দায় অন্য কেউ নেবে না। এখানে কেন্দ্র সরকারও গৌরী সেন নয়। আর এই পেট্রোলের মূল্য আজকে পেট্রোল আসামে কেন সস্তা পশ্চিমবঙ্গের চেয়ে, ত্রিপুরায় কেন সস্তা, উত্তরপ্রদেশে কেন আজকে পেট্রোলের দাম পশ্চিমবঙ্গ থেকে 15 টাকা সস্তা? এখানে দেখতে হবে যে পেট্রোলের মূল্য, যেমন পেট্রোলকেও জিএসটি তে আনা হোক, এটা একটা ইকোনমিস্টদের, শুধু রাজনীতিবিদ বলে নয়, একটা ইকোনমিস্টদের, এবং এটাতে জিএসটি কাউন্সিলও বারবার এই রেকমেন্ড করেছে এবং জিএসটি কাউন্সিল
আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী প্রথম থেকে দীর্ঘদিন ছিলেন, বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য উনি পদ ছেড়েছেন, কিন্তু উনি ছিলেন, ওনার গাইডেন্সেই হয়েছিল এবং এই জিএসটি কাউন্সিলই সেটা অর্থটা ভাগের ব্যাপারটা করবে। ধন্যবাদ আমি আসবো, আবারও আপনার সাথে আলোচনা আসবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিজেপি থেকে তমসা চ্যাটার্জি যুক্ত হয়েছেন। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে বাংলায় এলে খুন হতে হবে, তিনি কি তাৎপর্য নিয়ে তিনি এটা বলছেন, কি নিয়ে বলছেন তিনি এরকম অভিযোগ? আজ পুরো কোনো রাজনৈতিক চাপ আছে, সিবিআইও কোনো রাজনৈতিক দলের নির্দেশে কাজ করে, এমনটা কিন্তু অভিযোগ ওঠে বারবারই। কি বলবেন সেই ক্ষেত্রে? আর আমরা জানি সিবিআই যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রণোদিত একজন তদন্ত সংস্থা, তো কি বলবেন এই ক্ষেত্রে? তমসা ম্যাডাম, আপনার ভিডিওটা আপনি মনে হয় মিউট করে রেখেছেন, আমি একটুখানি অনুরোধ করবো আপনি মিউটটা সরিয়ে দিন। হেডফোনটা একটুখানি খুলে লাগাবেন, আমি অনুরোধ করছি, আপনার সাউন্ডটা আসছে না। শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড কিন্তু আসছে না, ভিডিও একদম পরিষ্কার কিন্তু আপনার সাউন্ড আসছে না। আমি একটুখানি অনুরোধ করবো আপনি যদি চেক করে নেন বিষয়টা। আপনি হেডফোনটা খুলে নিন, খুলে একবার কথা বলার চেষ্টা করুন, হেডফোনটা খুলে কথা বলার চেষ্টা করুন। আপনি হেডফোনটা ডিভাইস থেকে খুলে নিন ম্যাডাম। আপনার অডিও আসছে না, আমি আপনাকে অনুরোধ করব একবার লগ আউট করে একবার লগ ইন করে দেখুন, হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা আসছে। আমরা সব রকম প্রচেষ্টা করে দেখলাম, কিন্তু আপনার অডিও আসছে না। আমি একবার অনুরোধ করবো আপনি যদি লগ আউট করে একবার লগ ইন করুন। আমি সরাসরি চলে আসবো। আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে স্বরূপ চট্টোপাধ্যায়, আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছে আসবো। স্বরূপবাবু, এই সিবিআইয়ের প্রসঙ্গ ধরে আমি আসছি, সিবিআইয়ের সূত্র ধরে তিনি বললেন যে কিছুক্ষণ আগে আমাদের সাথে সুদীপ্তাদি ছিলেন, সুদীপ্তাদি তিনি বললেন যে সিবিআইয়ের ওপরও একটা রাজনৈতিক চাপ কাজ করে, সিবিআইকে ব্যবহার করা হয় রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য। কি বলবেন? আমি কি প্রথমে সিবিআই বলবো না উনি যে কথাগুলো বললেন আমার কন্ট্রাডিক্ট? আপনি একটার পর একটা সূত্র ধরে আসুন, আপনি একটা ধরে সূত্র ধরেই আসছি আমি। প্রথমে উনি বলেছিলেন একটি ফিনান্সিয়াল ইয়ারের এক্সপেন্ডিচার এবং ইনকাম নিয়ে উনি ব্যাখ্যাটা করলেন। সেখানেও দেখা গেছে আমার যদি আয় তার থেকে অনেক গুণ, মানে তার থেকে অন্তত 40% বেশি আমার এক্সপেন্ডিচার, যেটা হওয়া স্বাস্থ্যকর নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে লোন, টোটাল লোন পশ্চিমবঙ্গ সরকারের যখন উনি ক্ষমতায় এসেছিলেন, তৃণমূল সরকার, এই লোনটা কিন্তু একা তৃণমূল দায়ী নয়, এটা এর পূর্ববর্তী সরকারও দায়ী, যে তখন 1,86,000 কোটি টাকার লোন ছিল, দেনা ছিল। এখন সেইটা দেনাটা টোটাল যে দাঁড়িয়েছে 5,62,000 কোটি টাকায়। আমি এই তথ্যটাই বলেছি, এটি সব জায়গাতে সমস্ত, আমি ফিনান্সিয়াল রিপোর্ট ওনার জন্য আমি পাঠিয়েও দিতে পারি, এটি মানে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট থেকে শুরু করে এডিবি রিপোর্ট, সমস্ত কিছু মিলে, এটা সবকিছু মিলে। এবারে হচ্ছে কি, যে প্রচার করতে বিভিন্ন রাজ্যে, ত্রিপুরার ঘটনাটা যেটা বলছেন উনি, ত্রিপুরায় কিছু হিংসা হয়েছিল যেটা কাম্য নয়, কিন্তু ত্রিপুরায় আমরা কিছু ফুটেজ দেখেছি। তৃণমূলের কিছু মুখপাত্র হঠাৎ করে একটা ভিডিও প্রকাশে এসেছিল, যিনি মাথার পেছনটা ধরে বসে গেলেন যে মাথায় লেগেছে, পরবর্তীকালে তার মাথার সামনে ব্যান্ডেজ দেখা গেল, তারপর দেখা গেল যে নেই। তো সুতরাং এগুলো রাজনৈতিক, এগুলো নিশ্চয়ই যিনি বিজেপির তরফ থেকে আসছেন উনি বলবেন ব্যাপারটা কি হয়েছিল না হয়েছিল। তবে ত্রিপুরায় নিশ্চয়ই নির্বাচনের পরে এত খুনোখুনি হয়নি, যে আর ত্রিপুরায় নিশ্চয়ই বকটুয়ের মতো কাণ্ড হয়নি, বা এক সপ্তাহে 26 জন 28 জন লোকও খুন হয়নি। আরে এরপরে হচ্ছে কি, সিবিআই এর কথায় আছে, আমি মূল বিষয় একটাই আসছি, সিবিআই এর কথায়। প্রথম হচ্ছে কি, কোর্টের অর্ডার, নিশ্চয়ই কোর্টের অর্ডারেই সিবিআই হচ্ছে। তার কারণটা কি ম্যাডাম? তার কারণটা হচ্ছেন যে কোর্ট, আদালত, এই সরকারের যে পুলিশ,
তার ওপর ভরসা রাখতে পারছে না। মৃতকের পরিবাররা, মৃতা শিশু, বাচ্চা, মা বা বোন, তাদের পরিবাররা কিন্তু কোর্টকে বলছে যে আমরা ভরসা রাখতে পারছি না। এবং কোন চ্যানেলের অনুষ্ঠানেও মৃতার পরিবার এসে নিয়ে বলছে যে না আমরা ভরসা রাখতে পারছি না, পুলিশ অদূরে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে উনি চাকরি পেয়ে গেছেন, এখন চাকরি পাওয়ার পরে কি বলেন সেটা অন্য বিষয়। কিন্তু কোর্ট সিবিআই কে দিয়েছে এবং সিবিআই তদন্ত করছে। আমার মনে হয় এর বাইরে আমাদের বলার দরকার নেই, তার কারণ এটা কিন্তু কোর্টের বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে কি যে কোর্ট কেন, উনি বলছেন যে কোর্টকে, আদালতের ওপর একটি অভিযোগ এনেছেন যে আদালত একটি কাণ্ডতে কাউন্সিলর হত্যার কাণ্ডতে সিবিআই দিলেন, আরেকটিতে কেন দেননি। তো এবারে সেটি তো আদালতের বিষয়। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তপন কান্দু হত্যা মামলায় উনার স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই চেয়ে আবেদন করেছিলেন, এটি করেননি তৃণমূল কাউন্সিলর মিতার স্ত্রী, প্রথম কথা। এবং এখানে কেউ আবেদন করেনি এবং ওনাদের যথেষ্ট লিগাল সেল শক্তিশালী, এবং তার সঙ্গে আবার কংগ্রেসের কিছু ভাড়াটে লিগাল সেল আছে, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, ভারতবর্ষের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড লয়ার ওনাদের হয়ে কাজ করেন। তো তারা নিশ্চয়ই অ্যাপিল করতে পারেন। এখানে আইনের বিষয়ে আমরা কেন ঢুকবো? আইন কোনটাতে সিবিআই দিল, কোনটাতে দিল না, আদালতের বিষয়। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু পর্যবেক্ষণ যদি উনি পড়ে দেখেন, তাতে কিন্তু অনেক কিছুই পাবেন। শুধু এই ক্ষেত্রেই নয়, সিবিআই চাকরি মামলায়, তদন্ত মামলায়, বিশেষ করে এসএসসি কেলেঙ্কারিতে যেসব রায় দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছে, রায়ের মধ্যে খরচ না করে ছেড়ে দেন এই রাজ্যকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্যান্য রাজ্যগুলির মতো ব্যাকে বেশি ছাড় দিতে পারবেন। এই মুহূর্তে যেহেতু তিনি অনেকগুলো টাকা আউটস্ট্যান্ডিং হয়ে আছে এবং দিতে পারবেন, সেগুলো দিতে পারবেন, সেই টাকাটা কেন্দ্র দিচ্ছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাট দিয়েই আবার মানুষের ব্যাটে টাকাটা তুলে সেটা আবার মানুষের কাছে পৌঁছে দিতে হচ্ছে। আমি বোধহয় জিনিসটা ওনাকে বুঝিয়ে বলতে পারলাম। ধন্যবাদ। তমসা ম্যাডাম কিছু বলতে চাইছেন, আমি একটুখানি তমসা ম্যাডামকে জানাই, খুব সংক্ষেপে বলবেন, একটুখানি আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে, সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই বলছি। আজকের দিনে উনি যেটা বললেন ভ্যাটের জন্য ছাড়া যাচ্ছে না, খুব ভালো কথা। ওনার কথা মতো কেন্দ্র সরকার আজকের দিনে যদি সব ট্যাক্সগুলোকে ছেড়ে দেয়, তাহলে পশ্চিমবঙ্গ সত্যিই খুব ভালোভাবে চলবে। কিন্তু দুর্খের বিষয়, আমাদের ভারতবর্ষের যিনি প্রধান সেবক, আমি বলিনি, না, আমার বলার আছে। আজকের দিনে আমরা দেখছি মেডিকেল হসপিটালগুলোতে জেনেরিক মেডিসিনের জায়গায় সেখানে বাংলাদেশি ওষুধ আছে। বাংলাদেশি ওষুধ কেন পাওয়া যাবে বলতে পারবেন? ভারতবর্ষে যেখানে মানুষের কাছে টাকা নিয়ে সেই বাংলাদেশি, মানে ভারতবর্ষে বাংলাদেশি ওষুধ দেওয়া হবে মানুষকে। যেই ওষুধগুলো ভারতবর্ষে ব্যান, সেই ওষুধগুলো ভারতবর্ষের অঙ্গরাজ্য, ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে দেওয়া হবে। এর উত্তরটা একটু যদি দিতে পারেন। সাধারণ মানুষ কিন্তু ভুগছে। বাংলাদেশ থেকে ওষুধ এসে যেই ওষুধগুলো ভারতবর্ষে ব্যান, সেই ওষুধগুলো কেন দেওয়া হবে বলুন তো ন্যায্য মূল্যের ওষুধের দোকানে? বাংলাদেশি ওষুধ যেগুলো কিনা ব্যান, আমি আবার করে বলছি, যেগুলো ভারতবর্ষে ব্যান, সেই ওষুধগুলো কেন ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যাবে, তাও আবার পশ্চিমবঙ্গে? আর ভারতবর্ষের আর কোনো রাজ্যে তো পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষ কেন এর দায়টা নেবে? ধন্যবাদ তমসা ম্যাডাম। উত্তরটা দিতে আপনি বুঝতে পারেননি। আমি সব ট্যাক্স ছেড়ে দাও বলিনি। আমি বলেছি জিএসটির একটা শেয়ার বলে বস্তু আছে, আপনি একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন যে এইভাবে আস্তে আস্তে সবই ছেড়ে দেওয়া হবে। যেরকম ভাবে ভ্যাকসিনটা খুব ইজিলি দিয়ে দিয়েছে, আমরা প্রত্যেকে সেকেন্ড ডোজ পর্যন্ত নিয়ে নিয়েছি, ঠিক সেরকম ভাবে কেন্দ্রীয় সরকার সবকিছু যদি ফ্রিতে দেয়, তাহলে একদম খুব স্মুথ চলবে পশ্চিমবঙ্গ সরকার। একটা জিনিসের উত্তর দিন তো, পশ্চিমবঙ্গ সরকার তার কি দরকার? তাহলে কেন্দ্রীয় তো সব করে দিতে পারে। আমি উত্তর দিতে পারবো না, একটু আমাকে মাফ করবেন ভাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে বা আপনাকে বুঝিয়ে উঠতে, আমার প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন হিসেবে আমি আসবো। আমাদের আলোচনার সময় শেষ হয়েছে, আমি সরাসরি আমি স্বরূপ বাবুর কাছে চলে যাবো। আমি স্বরূপ বাবুর কাছে চলে আসবো। স্বরূপ বাবু, আপনি দুই প্রতিপক্ষের আপনি বক্তব্য শুনলেন, খুব সংক্ষেপে বলবেন, আমাদের সময় অল্প। কচকচানিতে ঢুকতে চাই না, আমি খালি বলতে চাই যে যেটা ওনারা বলছেন যে জিএসটির ব্যাপার, এগুলো
জিএসটি কাউন্সিল দেখে, যেটা একটি স্বশাসিত সংস্থা, এবং তাতে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রী ইনক্লুডেড, এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী আমি আগেই বলেছি ওটার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, উনি অসুস্থতার জন্য এখন সেই পদটি ছেড়েছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আগে ওনার আমলে, অমিত মিত্রর আমলে জিএসটি থেকে 32% রাজ্যকে দেওয়ার কথা ছিল, কিন্তু অমিত মিত্র পদটা ছাড়ার পরে এখন সেটা 42% ইনক্রিজ করা হয়েছে। এটা 14 ফিনান্স কমিশনেই হয়েছে। এখন তার পরবর্তী ক্ষেত্রে 15 ফিনান্স কমিশন এসছে। 14 ফিনান্স কমিশনের আমি যদি শুরু করি, সেই 2015-16 থেকে 8,449 কোটি টাকা পেয়েছিল 17-18-তে, যেহেতু আগের ডিউ গুলো 15-16-তে মিটিয়ে দেওয়া হয়েছিল, বেশি পেয়েছিল। 17-18-তে 3,311, এবং 15 ফিনান্স কমিশন রিসেন্টলি, আমি গত এক সপ্তাহের কথা বলছি, রিপোর্টে কিছু পয়সা ছাড়তে বলেছে। সেটি হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গ সরকার এর আগে 13,587 কোটি টাকা পেয়েছে, 15 কমিশন 7,183 কোটি টাকা সব রাজ্যগুলির মধ্যে ভাগ করে দিতে বলেছে। সেখানে পশ্চিমবঙ্গ সেই 7,183 কোটি টাকার থেকে 1,132 কোটি 25 লক্ষ টাকা পেয়েছে, যেটা হচ্ছে সর্বোচ্চ। আপনারা বলছেন বঞ্চনা, বঞ্চনা শব্দটির অর্থ কি? কাউকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে তো বঞ্চনার কথাটা অন্য রাজ্য বলতে পারে, যে তাদেরকে বঞ্চনা করে পশ্চিমবঙ্গকে কেন সর্বোচ্চ দেওয়া হচ্ছে। আজকে 7,183 কোটি টাকা, 8,000 কোটি টাকার মধ্যে যদি আমি 1,132 কোটি টাকা একটা রাজ্যকেই দিয়ে দিই, তাহলে তো বঞ্চনা তো অন্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে। এই বঞ্চনা আমরা এটি শব্দটি সিপিএম এর শব্দ, কেন্দ্রের বঞ্চনা আমরা এটা করতে পারছি না। এই শব্দটি মাননীয় লেফটের খুব ভালো স্টুডেন্ট, এবং লেফট বাংলাকে অনেক পিছিয়ে নিয়ে গেছেন উনি, এখনো আমরা আরো পিছিয়ে যাচ্ছি। তো সেই বঞ্চনা শব্দটিকে উনি আবার নিয়েছেন, রাজ্য সরকারিদের বেতন দিতে পারবো না, কারণ উনি আগের থেকেই খাড়া করে দিচ্ছেন বঞ্চনা, কিন্তু আদতে বঞ্চনা হচ্ছে না। এছাড়াও অমিত মিত্র কিছুদিন এই বন্যা খরার ত্রাণের মধ্যেও টাকাটা সমস্ত রাজ্য সরকারকে দিয়ে দিচ্ছেন, সেটার মধ্যেও হাইয়েস্ট টাকা, সর্বোচ্চ টাকা কিন্তু উড়িষ্যার থেকেও বেশি, উড়িষ্যা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, বেশি টাকা কিন্তু পশ্চিমবঙ্গ পেয়েছে। সেখানে নবীনজি কিন্তু বলেন না, উনি কিন্তু রাজ্যকে এগিয়ে নিয়ে যান। ঝাড়খণ্ড কিন্তু বলেন না, উনি রাজ্যকে এগিয়ে নিয়ে যান। এই ধন্যবাদ। যে কেন্দ্র রাজ্য মিশে যান, একটি কথা বলে আমি শেষ করি, কেন্দ্র রাজ্য মিশে বরঞ্চ রাজ্যকে বাংলার উন্নতির জন্য আমরা চেষ্টা করি। কে বঞ্চাচ্ছে না করছে, এই রাজনীতিক চাপানুতরকে বন্ধ করুন। কেউ কাউকে বঞ্চনা করছে না, সবাই মিলেমিশে ভারতের জন্য কাজ করুন, এবং পশ্চিমবঙ্গকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে মনে করুন, আলাদা দেশ করবেন না। এটাই আমার সবার কাছে অনুরোধ। একদমই। আজকে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাথে ছিলেন সুদীপ্তা রয় চৌধুরী, এবং আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ছিলেন স্বরূপ চট্টোপাধ্যায়, এবং বিজেপির পক্ষ থেকে আমাদের সাথে ছিলেন তমসা চ্যাটার্জি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ, এবং এখানে আমাদের অনুষ্ঠান থামাতে আমরা বাধ্য হচ্ছি আজকে। এবং আজকে আলোচনার বিষয় ছিল কেন্দ্র রাজ্যের চাপানুতরে কোথাও কি দুর্গতি হচ্ছে মানুষের, সাধারণ মানুষের। অবশ্যই আমরা এটাই কামনা করি আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য যাতে তাদের সংঘাত দূর করে, অবশ্যই যাতে তারা আগে সাধারণ মানুষের জন্য ভাবেন এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। এটাই হচ্ছে আগামী দিনের কামনা, এবং এতে আমাদের দাবি। এবং আগামী দিনের রাজ্য রাজনীতি কোন দিকে যাবে, দেশের রাজনীতি কোন দিকে যাবে, সেই সমস্ত বিষয়, সেই সমস্ত খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এবং সারাদিনের সমস্ত রকমের আপডেট পেতে নতুন খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।